নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। 2806 জন মনোনীত প্রার্থীদের চাকরি প্রদানের মাধ্যমে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া হয়েছে আরও এক ধাপ। বুধবার ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের মনোনীত প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জিআরবিটি কর্তৃক মাল্টিটাস্কিং পদের পাশাপাশি অন্যান্য দপ্তরের অফার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রে বিজেপি সরকার গড়ার পর গত 10 বছরে কেন্দ্রীয় মন্ত্রীরা 700 বারের অধিক ত্রিপুরা সফরে এসেছেন। বিগত দিনে উত্তর পূর্বাঞ্চল উগ্রবাদী অনুপ্রবেশ, ড্রাগস এবং ভ্রষ্টাচারের জন্য পরিচিত ছিল, কিন্তু বিজেপি সরকারের আমলে দ্রুত গতিতে উন্নয়নের জন্য বিশ্বের দরবারে উত্তর পূর্বাঞ্চল পৌঁছে গেছে বলেও এদিন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। त्रिपुरा के 2806 युवाओं को आज सरकारी नौकरी देकर उनके जीवन में एक नई शुरुआत करने का और त्रिपुरा के विकास के साथ जोड़ने का मौका दिया है। मैं फिर से एक बार ये 2806 सभी सफल उम्मीदवारों को बहुत बहुत बधाई देता हूं। 2437 मल्टीटास्किंग स्टाफ और 370 स्वास्थ्य विभाग से जुड़े हुए पद पर आप लोगों की नियुक्ति हुई। आप लोगों के जीवन में एक प्रकार से आज से नई शुरुआत हुई और आज से ही ये नियुक्ति पत्र प्राप्त होते ही आप मोदी जी के विकसित त्रिपुरा, विकसित भारत अभियान का हिस्सा बन रहे हैं। आज त्रिपुरा पब्लिक सर्विस कमीशन, टीचर्स रिक्रूटमेंट बोर्ड त्रिपुरा और ज्वाइंट रिक्रूटमेंट बोर्ड त्रिपुरा, ये तीनों ने बहुत प्रयास पूर्वक पारदर्शी तरीके से ये काम किया है। मैं तीनों बोर्ड को बहुत बहुत बधाई देना चाहता हूं। ঝাড়ু, পদ্মফুল না হাত শিবিরকে কে বসবে রাজধানীর মসনদে, তার উত্তর দিয়ে দিয়েছেন দিল্লির ভোটাররা। শনিবার 8 ফেব্রুয়ারি ঘোষণা হবে জনতার রায়। দিল্লি বিধানসভা 70টি আসনের জন্য বুধবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা জারি থাকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবার দিল্লিতে মোট 1,56,14,000 ভোটার রয়েছেন, যারা প্রয়োগ করেছেন নিজেদের ভোটাধিকার। এবারে নির্বাচনে নয়াদিল্লি, কালকাজি, পাটপুরগঞ্জ, জংপুরা, ওখলা, বাবরপুর, চাঁদনি চক, গ্রেটার কৈলাস, বিজওয়ারশন, মালব্যনগর, মাটিয়ামহল, নরেলা হল হটসেট। দেশের রাজধানীর বুকে যে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হল ইতিপূর্বে, তেমন ইঙ্গিতবাহী রাজনৈতিক সমীকরণ তৈরির প্রশ্নে এমন গুরুত্বপূর্ণ নির্বাচন আগে হয়নি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। অরবিন্দ কেজরিওয়ালের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? 26 বছর পর ফের দিল্লি বিধানসভায় গেরুয়া পতাকা উড়বে নাকি প্রধানমন্ত্রীর গতিতে হ্যাট্রিকধারী নরেন্দ্র মোদী দিল্লিতে পরাজয়ের হ্যাট্রিক করবেন? প্রশ্নের উত্তর রেকর্ড করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এবার অপেক্ষা শনিবার অর্থাৎ 8 ফেব্রুয়ারির। নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর 2015 এবং 2020 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেই জনতার বিপুল সমর্থন নিয়ে দুবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। অনেকে মনে করেন কেজরিওয়াল বিজেপির ট্রোজান হর্স, অর্থাৎ গ্রিক পুরাণে বর্ণিত ট্রয়ের যুদ্ধে গ্রিক সৈন্যদের ব্যবহৃত কাঠের তৈরি ফাঁপা দৈত্যাকার ঘোড়া, যার ভেতরে বসে ছদ্মবেশে ট্রয় শহরে প্রবেশ করে যুদ্ধ জয় করেছিল গ্রিক সৈন্যরা। শুধু আপ সুপ্রিমো একা নন, তৃণমূল সুপ্রিমো সম্পর্কেও অনেকে এই ধরনের অভিমত পোষণ করেন যে এরা নাকি ছদ্মবেশে বিরোধী শিবিরে ঐক্য ভাঙিয়ে কংগ্রেসকে দুর্বল করে বকলমে সুবিধা করে দেন বিজেপিকেই। তবে বিজেপির সঙ্গে মতাদর্শগত নৈকট্যের প্রশ্নে তৃণমূল নয়, বরং অনেক এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির মতো কেজরিওয়ালও রাম রাজ্যের কথা বলেন। ফারাক বলতে জয় শ্রীরাম না বলে জয় হনুমান স্লোগান দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালও ভোটের আগে সনাতন সেবা সমিতি খুলে ফেলেছেন। হিন্দু ধর্মগুরুদের সামনে রেখে করেছেন ভোটের প্রচার। হিন্দু পুরোহিত ও শিখ গ্রন্থীদের জন্য বলছেন মাসিক অনুদানের কথা। দিল্লি জুড়ে বিজেপি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে ধুয়ো তুললেও
আপ সরকার তা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেনি। উল্টো তীর্থযাত্রা যোজনা থেকে রামায়ণের সুন্দর কাণ্ডের পাঠ আয়োজন করে জোর প্রচার চালিয়েছিল এবারে নির্বাচনী ইশতেহারে বিজেপি এবং আপ দুজনেই পাল্লা দিয়ে খয়রাতির ঘোড়া ছুটিয়েছে। তুলনায় কংগ্রেস ছিল অনেকটাই নিষ্প্রভ। প্রচারের শেষ লগ্নেও কংগ্রেস ছিল স্লোগানহীন, দৃশ্যত দিশেহারা। তবু এমনটা হতেই পারে যে সংখ্যালঘু অর্থাৎ 12.68% মুসলিম এবং প্রায় 17% দলিত ভোট আপ ও কংগ্রেসে বিভক্ত হয়ে তার সুফল ঘরে তুলল বিজেপি। দিল্লিতে 67% বেশি বাড়িতে মধ্যবিত্তের বাস। এই ভোটারদের একটা বড় অংশ কেন্দ্রীয় বাজেটে কর ছাড়ের সময়োপযোগী ঘোষণায় এই ভোট ব্যাংক বিজেপির দিকে ঝুঁকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। আন্না হাজারে দুর্নীতি বিরোধী অহিংস আন্দোলনে গর্ভ থেকেই জন্মলাভ করেছিল নিজেদের স্বতন্ত্র ঘরানার স্টার্ট আপ রাজনৈতিক দল বলে দাবি করা আম আদমি পার্টি। পরবর্তীতে এটা প্রমাণিত যে আন্নার সেই আন্দোলন নরেন্দ্র মোদীর গুজরাট থেকে দিল্লি আগমনের পথ করে দিয়েছিল অনেকটাই কুসুমাস্তীর্ণ। গরিষ্ঠ জনমনে ধারণা তথা পারসেপশন রোপণ করার কৌশলই হলো রাজনীতির চালিকা শক্তি। কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এমন একটি ধারণা দেশবাসীর মনের গভীরে রোপণ করে দিয়েছিলেন আন্না হাজারে। বাকিটা ছিল কেবল চারাগাছে জল সিঞ্চনের খেলা। দক্ষ খেলোয়াড় হিসেবে সেই কাজটি করেছিলেন এবং করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির প্রচারেও ঠিক তাই করেছেন। যে সততার নামাবলী জড়িয়ে আপ দলটি ভূমিষ্ঠ হয়েছিল, সেই দল যে ক্ষমতায় বসে ধীরে ধীরে দুর্নীতির পরাকাষ্ঠা হয়ে উঠেছে। আবগারির চোরাপথে অর্জিত বিপুল অর্থে দিল্লির বাইরে দেশের অন্যান্য রাজ্যে ডঙ্কা বাজিয়ে ভোটে লড়াই করছে। জনমনে তেমন ধারণাটি প্রতিষ্ঠিত করতে কোনো কসুর বাকি রাখেনি বিজেপি। দু কামরার ফ্ল্যাট জীবন থেকে উঠে এসে রাজনীতিতে ভিআইপি সংস্কৃতিকে প্রত্যাখ্যান করার কথা বললেও কেজরিওয়াল দিল্লিতে নিজের সরকারি বাসভবনকে কার্যত প্রাসাদে পরিণত করেছেন। এটা কিন্তু ঘটনা। বিজেপি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বাসভবনের নাম দিয়েছে শীর্ষমহল। ভোটের বাজারে মুখ্যমন্ত্রী বাসভবনের অন্দরের একটি ভিডিও প্রকাশ করে বিজেপি দাবি করেছে এই মহলে 5 কোটি টাকার পর্দা আর বসানো হয়েছে 1 কোটি টাকার রেলিং। দুর্নীতি ঠেকাতে লোকপালের প্রতিশ্রুতি দিয়ে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হলেও গত 10 বছরে লোকপাল নিয়োগ হয়নি দিল্লিতে। আজ দিল্লির এই নির্বাচন সর্বাপেক্ষা রিস্ক ফ্যাক্টর যদি কেউ থাকেন সেটা হলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার হেরে গেলে আপ দলটাকে অটুট রাখা মুশকিল হয়ে যাবে তার পক্ষে। দিল্লিতে হারলে পরের পর্বে পাঞ্জাবকে সম্ভবত আর ধরে রাখতে পারবেন না তিনি। আর তার খেলা এবার এতটাই ঝুঁকিপূর্ণ যে 5 নম্বর পেলেই হবে না। 70টি আসনের মধ্যে অন্তত 45 থেকে 50টি আসনে জিততেই হবে অরবিন্দ কেজরিওয়ালকে। আপ যদি কোনো ক্রমে পাশ করলে তা হলে এই দল দ্বিখণ্ডিত করে পাল্টা সরকার গড়ার দিকটিও কিন্তু খোলা রেখেছে ভারতীয় জনতা পার্টি। তবে এসব বিষয় পরিষ্কার হয়ে যাবে শনিবার 8 ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ভগবান বিরসা মুন্ডার ফুটবল টুর্নামেন্টে বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। 5 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রাজ্যভিত্তিক এসটি ইন্টার হোস্টেল ফুটবল প্রতিযোগিতার মোট 16টি দল অংশগ্রহণ করবে, যার মধ্যে 8টি মেয়েদের এবং 8টি ছেলেদের দল থাকবে। খেলাধুলার মাধ্যমে নেশার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আমাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে জাতি জনজাতি অংশের মানুষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের সব যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে রাজ্য উপজাতি দপ্তরের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে খেলাধুলাই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নেশার বিরুদ্ধে যে যুদ্ধ সেটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারি এবং এই খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটবে, একদিকে মানসিক বিকাশ ঘটবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে এবং আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এতে ট্রাইবেলদের যেমন পার্টিসিপেশন থাকতে হবে, বাঙালিদের পার্টিসিপেশন থাকতে হবে, জাতি জনজাতি মিলে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই নেশার কবল থেকে ছোবল থেকে যুব সমাজকে সেখানে বাঁচানোর জন্য এই প্রয়াস, যা ভূয়সী প্রশংসার দাবি রাখে। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারের তরফ থেকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য।
বুধবার থেকে শুরু হলো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপেন আমন্ত্রণমূলক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। মূলত তালতলা মাঠ এবং পুলিশ একাডেমি মাঠে আয়োজন করা হবে এই ওপেন আমন্ত্রণমূলক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। কয়েকটি ম্যাচ আয়োজন করা হবে এমবিবি স্টেডিয়ামে। এবছর এই ওপেন আমন্ত্রণমূলক মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 15টি দল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।